আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের মিছিলে প্রতিনিয়ত বিভিন্ন ডাইমেনশন আসছে। ডাইমেনশন আগে একদম ছেপ করে ছেচকা মিছিল, ঝটিকা মিছিল যাকে বলা হতো, এখন আর ঝটিকা মিছিলের পর্যায়ে বোধহয় বলা যায় না। আমরা বিশেষ করে ঢাকায় মহাখালীতে আওয়ামী লীগের যে মিছিল দেখলাম, এটা বেশ অর্গানাইজ করা এবং সময় নিয়ে তারা ব্যানার ট্যানার টাঙায়, হাতে হ্যান্ড মাইক নিয়ে তারা মিছিল করেছে। এই ঢাকার মিছিলে বেশ কিছু নতুন মাত্রা আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের। সেই নতুন মাত্রার মধ্যে আছে ঢাকার মিছিলে তারা সময় নিয়ে জড়ো হয়েছে এবং এক জায়গা থেকে মিছিল এসে আরেক জায়গায় মিছিলের সাথে মিলিত হয়েছে। প্রথমে মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় মিছিল শুরু হয়, তারপরে আবার একদিক থেকে মহিলা আওয়ামী লীগ, এই প্রথমবারের মতো মহিলা আওয়ামী লীগ 20-25 জনের মিছিল নিয়ে আবার সেই মিছিলে জয়েন করে। তারপরে ওই মিছিলে আবার ফোটার ঘটনা ঘটেছে, ককটেল ফোটার ঘটনা ঘটেছে ওই মিছিলে। এবং সেই মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের একজন নেত্রীকে যুবদল পরিচয় দানকারী একজন তাৎক্ষণিকভাবে ওখানে ধরে ফেলে এবং বেশ বয়স্ক মহিলা আওয়ামী লীগ বেশ বয়স্ক, তাকে শেষ পর্যন্ত ওই যুবদলের নেতা ফয়সাল সামথিং নাম, সে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশে ভ্যানে করে সেই মহিলা আওয়ামী লীগের নেত্রীকে নিয়ে যাওয়া হয়। ঘটনা এখানেই শেষ না, ফয়সালের ফোন নাম্বার আবার ছড়িয়ে যায়। সেই ফোন নাম্বার ধরে ফয়সালকে একাধিক জায়গা থেকে, অসংখ্য জায়গা থেকে, একাধিক বললে ভুল হবে, অসংখ্য জায়গা থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবং সেই হুমকি ধমকির পর্যায়ে নার্ভাস ফয়সাল, তিনি অনেকটা ঘাবড়ে গেছেন, ভুল স্বীকার করছেন বলা যায়, অথবা বলছেন যে জিনিসটা তার ভুল হয়ে গেছে। এত পরিমাণ তাকে চাপে রাখা হয়েছে। ঢাকার এই মিছিলগুলো এবং এই মিছিল থেকে সবসা করলে ওখান থেকে 2 জনকেই তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হয়েছে। পরে আরো 2 জনের কথা জানা গেছে, মোট 4 জনের কথা জানা গেছে। তো এই মিছিলগুলো এখন আর আগের মতো নয়। এখন ঢাকার বাইরে যেরকম হচ্ছে, ঢাকার ভেতরে হচ্ছে। ঢাকার ভিতরে এর আগেও তেজগাঁয়ে মিছিল হয়েছে, এর আগেও ফার্মগেট এলাকায় মিছিল হয়েছে। আজকে মিছিলের খবরটা যেরকম পাওয়া গেছে, সেই খবরটা হচ্ছে এরকম যে আপনার ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী। আমরা এ নিয়ে আলোচনা করব। এই আলোচনার ফাঁকে আপনাদেরকে একটি অনুরোধ জানাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন। বৃহস্পতিবার সকাল 9টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। পথচারী মিঠুন সরকার, তিনি বলছেন, মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশো লোকজন জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। এই প্রত্যক্ষদর্শীরা বলেন, আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগ মিছিল শুরু করার পরে যুব মহিলা লীগের 20-25 জন নারী মিছিলে যুক্ত হন। মানে ছাত্রলীগ এসছে আইসিডিডিআরবির দিক থেকে, তারপরে সেখানে যুব মহিলা লীগের আরো 20-25 জন নারী সেটা মিলিত হয়েছেন। আরেক পথচারী বলেন, ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল শুরু করার পর মহাখালী বাস টার্মিনালের দিক থেকে 20-25 জনের মতো নারী তাতে সামিল হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান, তিনি বলছেন, সকাল 9টার পরপর কিছু লোকজন মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে। এর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে, বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এই 2 জনের পরে আরো 2 জনকে আটকের খবর আমরা মিডিয়ায় জেনেছি। বিষয় হয়েছে, বিচ্ছিন্নভাবে যুবদলের একজন বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅল বিশ্লেষকরা যেটা মনে করছেন যে বিএনপি কিছুটা হলেও আওয়ামী লীগ ছাত্রলীগের এই মিছিলকে তারা নমনীয় ভাবে দেখছে। এবং যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষদেরকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে, ফলে আওয়ামী লীগের এই যে এখন ঝাড়া দিয়ে ওঠা, এই ঝাড়া দিয়ে ওঠাটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন। অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর শুরু হতে যাচ্ছে। তিনি শুরু করবেন মালয়েশিয়া দিয়ে, সেটা আমি আগেই বলেছি, কিন্তু মালয়েশিয়ায় 2 দিনের সফর শেষে তার চীন যাবার কথা। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এবং বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে তারেক রহমানের চীন সফর কি তার জন্য কোনো সুযোগ সৃষ্টি করবে নাকি সংকট তৈরি করবে? আমরা প্রথমে শুনেছিলাম যে তিনি ভারত সফরে যাবেন এবং সেটা মার্চ মাসে যাওয়ার কথা বলে আমরা শুনেছিলাম।
ঈদের পরে যাবে এরকম শুনেছিলাম। পরবর্তীতে শুনলাম যে না, তিনি চীন দিয়েই শুরু করবেন তার প্রথম বিদেশ সফর। মাঝখানে শুনেছিলাম সৌদি আরব দিয়ে শুরু করবেন বিদেশ সফর, তিনি ওমরা হজ করবেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ট্রাম্প কার্ডটা কিন্তু খুবই কার্যকর, অ্যাটলিস্ট সাময়িকভাবে তো খুবই কাজ করে। কিন্তু শেষমেশ আমরা দেখলাম যে মালয়েশিয়া দিয়ে তিনি তার প্রথম বিদেশ সফর শুরু করছে। আমি জানি না বর্তমান বিশ্ব রাজনীতিতে মালয়েশিয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং মাহাথির মোহাম্মদের যে মালয়েশিয়ার কথা আমরা শুনি, গৌরব গাথা আমরা শুনি, আজকের বাস্তবতায় মালয়েশিয়ার অর্থনীতি, মালয়েশিয়ার উন্নয়নের গতিধারা সেই রকম আছে কি না, নাকি তারা নিজেরাও আভ্যন্তরীণ বিভিন্ন সমস্যায় ঢুকছে, সেই দেশে তারেক রহমানের সফর কি মঙ্গল বয়ে আনবে আমি জানি না। যা হোক, তিনি যাচ্ছেন এবং সেখান থেকে 2 দিনের সফর শেষে তার চায়না যাবার কথা। 22 তারিখ সন্ধ্যায় 23 তারিখ থেকে রাষ্ট্রীয় সফর শুরু হওয়ার কথা, এবং এটা নিয়ে বাংলাদেশে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে মিডিয়ায়। একেবারে কোন সফরের আগে এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা দেখিনি। কে কে যাবে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে একেবারে সরগরম অবস্থা। ঠিক একইভাবে চীনের পক্ষ থেকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু এই সফর নিয়ে তেমন উচ্ছ্বসিত কোনো কিছু বা তেমন খুব বেশি কিছু আমাদের চোখে পড়েনি। সুতরাং এই বাংলাদেশ যাবে বলে যতটা উত্তেজিত, চীনের পক্ষ থেকে কতটুকু সাড়া পাওয়া যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কিন্তু 23 তারিখে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের একটি মিটিং করার কথা। আবার বর্তমানে ভারতে ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা মিটিং রয়েছে 22 এবং 23 জুন, এবং সেই মিটিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিচ্ছেন। সুতরাং 22-23 যদি তিনি ভারতে মিটিং করেন, তাহলে আবার 23 তারিখ এসে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করতে পারবেন কিনা এটা নিয়ে একটু সংশয় রয়েছে। এমনও হতে পারে যে তারেকের চীন সফরটা হয়তো একদিন পিছিয়েও যেতে পারে। এই যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন, এটা আবার খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রায় 1 বছর পরে তিনি ভারতে যাচ্ছেন, এবং এর দ্বারা বোঝা যাচ্ছে যে চীন এবং ভারতের মধ্যে যে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক, একটা টান উত্তেজনা, বিশেষ করে কয়েকটি সীমান্ত জুড়ে, সেই উত্তেজনার বরফ গলা শুরু করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করবেন, এবং সম্ভবত আরো অনেকের সাথে মিটিং করবেন। ব্রিক্স এর সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশগুলোর অনেকগুলো মিটিং হয়েছে, তবে এবছর ব্রিক্স এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ভারতে, এবং সেই কারণে কিন্তু অনেকগুলো মিটিং হচ্ছে, এবং ব্রিক্স বিশ্ব রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কিন্তু ব্রিক্স এর যোগ দেওয়ার জন্য একাধিকবার তদবির করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এবার বাংলাদেশকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের মতো বাংলাদেশকে ব্রিক্স এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না। ভবিষ্যতে হয়তো সেটি বিবেচনা করা হতে পারে। আবার একই সময়ে RIC, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার যে একটা 3 দেশের একটা জোট, সেটা কিন্তু এখন একদম বাস্তবতা। এটার গ্রাউন্ড ওয়ার্ক শেষ, এটা যে কোনো দিন আত্মপ্রকাশ করতে পারে, এবং RIC, শক্তিশালী ব্রিক্স, এগুলো কিন্তু বিশ্ব রাজনীতিতে নতুন করে একটা বার্তা দেবে। এই যে পরশুদিন ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে মিটিংটা হলো, সাইড মিটিং হলো G7 মিটিং এর পাশাপাশি, সেখানে আমরা দেখেছি যে তারা দুজন সংবাদ সম্মেলনে যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু তাদের যে ইন্টারনাল মিটিংটা যখন চলছিল দুজনের মধ্যে, তখন কিন্তু মোদী একটি কথা বলেছিলেন যেটা মিডিয়া আসেনি। খুব স্পষ্ট করে মোদী বলেছেন যে এই যে আপনি যেভাবে একটা কথা বলেন আবার কাজ করেন, তো আপনার কথা এবং কাজের এই অমিলের কারণে পৃথিবীতে আপনাকে
অনেকেই আজ অবিশ্বাস করছে। আপনাকে এই যে বিশ্বাস করতে না পারা, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এর মধ্য দিয়ে কিন্তু মোদি খুব ক্লিয়ার করে দিয়েছে, কারণ অনেকেই বলেন যে এই যে ট্রাম্প যে বলছেন মোদি তার খুব কাছের, ভারত আক্রান্ত হলে সে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের ব্যাপারে মোদি যেটা বলবে সেভাবেই কাজ হবে। আবার এই ট্রাম্পকে কতটা বিশ্বাস করা যায় এটা নিয়েও কিন্তু আলাপ হচ্ছে। অর্থাৎ ট্রাম্প আজকে বিশ্বাসের সংকটে ভুগছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিশাল বহর নিয়ে চায়নায় যাচ্ছেন, সেটা আসলে বাংলাদেশের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে, কিংবা বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে বাংলাদেশকে কতটা ঝুঁকির মুখে ফেলবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি করেছে, আমেরিকাকে অনেক কিছু দিয়েছে। তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং আমেরিকার ইমপ্লান্ট। তো আমেরিকার সাথে একদিকে সম্পর্ক রাখবেন, আবার চায়নার কোলে উঠবেন, এটা আমেরিকা কিভাবে নেবে? এবং আমি বারবার বলেছি যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি কিন্তু তার যে যতগুলো অ্যাসাইনমেন্ট তার মধ্যে একটা হলো বাংলাদেশে চীনের প্রভাব কমানো। ঠিক এই মুহূর্তে তারেক রহমান যখন চীনে যাবেন বলে তোড়জোড় চলছে, তখন আমরা দেখতে পাচ্ছি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এই রাজশাহী যে কালাই রুটি আর হাঁসের মাংস খাচ্ছে। অনেকেই হাসতে হাসতে প্রশ্ন করেছে, ওনাকে কি আমেরিকা বাংলাদেশে কালাই রুটি আর হাঁসের মাংস খেতে পাঠাইছে? এই যে চীনের সাথে এত দহরম মহরম, হোয়াট ইজ হিজ রোল? তারা কি করছে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসছে। প্লাস চায়না, আমি বলেছি যে চায়নার থেকে কত কি আদায় করতে পারবে তারেক রহমান। চায়না তো এর আগে 2016 সালে এসে যে $45 বিলিয়ন বাংলাদেশ ইনভেস্ট করবে, তারা এখন তো $6 বিলিয়ন করছে। তো চায়না বাংলাদেশের ব্যাপারে যতটা গর্জে ততটা বর্ষে না। বরং তা আমার মনে হয় যে তারেক রহমান যেহেতু মার্কিন বলয়ের দিকে ঝুঁকে আছে এবং মার্কিন বলয়ের সাথে তার অনেক সম্পর্ক, আমেরিকা যা চাচ্ছে দিয়ে দিচ্ছে, ঠিক একই সাথে আবার চায়নার কোলে উঠতে যাচ্ছে, এটা আবার তাকে কোনো বিপদে না ফেলে। কারণ আমরা আগেও বলেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমরা দেখেছিলাম যে আমেরিকার বিরোধিতা করেছে, এবং এমন সময় তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় বা হয়েছে। তার এই সফরটা কিন্তু আমেরিকা ভালোভাবে নেয়নি, এবং পরিণতিতে তাকে সরিয়ে শুধু মানে ঠেলে দেয় হয়নি, তাকে রীতিমতো জেলে পুরে রাখা হয়েছে। এবং সে তার এত বিপুল জনপ্রিয়তা থাকতেও তাকে আজকে জেলে পচতে হচ্ছে। সো এই অবস্থায় তারেক রহমানের চীন সফরটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল কিনা, যাবার পরে তিনি কত কিছু আদায় করতে পারবেন, তার টিমে যারা যাচ্ছে তাদের মধ্যে নেগোশিয়েট করবার মতো কতজন আছে? তারেক রহমান যে চীন সফরে যাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, ভারত সফরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ভারত তাকে সফরের জন্য কোনো তারিখ দেয়নি। ডক্টর খলিল একাধিকবার চেষ্টা করার পরেও কোনো তারিখ না পেয়ে তখন তারেকের সরকার একদম মরিয়া হয়ে গেছে যে চীন দিয়েই তার বিদেশ সফর শুরু হোক। এবং আমরা জানি যে এই কিছুদিন আগেও 3 জন মন্ত্রী, ডেপুটি স্পিকার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু চীন সফর করেছে। এই সফরটা, এই তারেক রহমান সরকারের সফরটার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। তো এখন দেখা যাক এই সফর ভবিষ্যতে কি বয়ে আনে তারেক রহমান সরকারের জন্য। এখন এই যে ফুয়াদ ছেলেটা কষ্ট পায়, 71-এর 16 ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায়, টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম। ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যেই ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? 71-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে 24-এর 5ই আগস্ট। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ কাদের সিদ্দিকীরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে তাদের রক্তে, তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? চরমপন্থী ফুয়াদ কেন 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানে না? আসুন এই জিনিসটা 1971 সালের 16 ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণের যে দলিল স্বাক্ষর করেছিল তার আলোকে একটু বিবেচনা করে দেখি। বেশি সময় নিব না বন্ধুরা, সাথে থাকুন। আত্মসমর্পণের এই দলিলটা গতকাল আমাদের বন্ধু, জনপ্রিয়
এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর সাজ্জাদ কাদির তার ফেসবুকে পোস্ট করেছে, আমি সেটা শেয়ার করেছি। এই দলিলটার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল 2002 কি 3 সালে, যখন আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কাজ করতে ঢুকি। সেখানে অনেক ধরনের ডকুমেন্টেশন ছিল এবং ডকুমেন্টের মধ্যে এই দলিলটা ঢুকানো ছিল, ছোট এক পাতার একটা দলিল। এবং এটা আবার আমি ফাইলও পেয়েছিলাম, পাকিস্তান ডেস্ক, যেটা পাকিস্তান সংক্রান্ত কাজকর্মের যে ফাইলগুলো যেখানে রাখা হয়। তখন আসলে অত ভালো করে পড়িনি। এটা গতকালকে এই আমাদের বন্ধুর ফেসবুক থেকে নিয়ে আমি পড়লাম। দলিলে স্বাক্ষরে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে কারা কারা সারেন্ডার করছে পাকিস্তানের সকল বাহিনী, ল্যান্ড, এয়ার, নেভি, সাথে সকল প্যারামিলিটারি ফোর্সেস। এই প্যারামিলিটারি ফোর্সেস গুলা ছিল আমাদের যে রাজাকার, আল বদর, আল শামস নামে আমরা যেসব বাহিনীর কথা শুনি সেগুলি, এবং সিভিল ফোর্স বা যারা সিভিলিয়ান যারা সহযোগিতা করেছিল তারাও কিন্তু এখানে সারেন্ডারটা করে। কিভাবে আমি একটু বলি, দেখেন। আমি আবার একটু ইতিহাসটা দেখার জন্য বিভিন্ন জিনিস খোঁজ নিয়ে একটা জিনিস পেলাম। 14 ডিসেম্বর 1971 সালে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি হলো তখন পূর্ব পাকিস্তানের কমান্ডার, মানে সর্বাধিনায়ক আর কি। যেমন পুরো পাকিস্তানের সর্বাধিনায়ক ছিল জেনারেল ইয়াহিয়া। সর্বাধিনায়ক মানে হলো সেনাবাহিনী প্রধান। পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান ইয়াহিয়া, প্রেসিডেন্ট ইয়াহিয়া, আর পূর্ব পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান, অর্থাৎ এই কমান্ড, ইস্ট কমান্ড বা ইস্টার্ন কমান্ড যাই বলুক, সেটা ছিল লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। আর ওই সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী আর নিয়াজি দুইজন 14 ডিসেম্বর 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটে যায়। তখন কনসাল জেনারেল ছিল হারবার্ট ডি স্পিভ্যাক। আমরা আর্চার ব্লাড নামক অনেক নাম জানি। আর্চার ব্লাড ছিল আমাদের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ঢাকাতে মার্কিন কনসাল জেনারেল। উনি খুব সম্ভবত জুনে বদলি হয়ে যান, তারপরে 2-1 মাস পরে আসেন যে ভদ্রলোক আসেন, ওনার নাম হলো হারবার্ট ডি স্পিভ্যাক। স্টেট ডিপার্টমেন্টে যে টেলিগ্রাম পাঠিয়েছে, 300 নাম্বার টেলিগ্রাম, এইটা পড়ে একই জিনিস আপনি দ্বিতীয়বার স্পষ্ট হতে পারেন। অ্যাকচুয়ালি হারবার্ট ডি স্পিভ্যাক যেই টেক্সট স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়েছে, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি এখনই পড়তে পারেন, তার ভাষা আর ইয়ের ভাষায় তেমন কোনো পার্থক্য নাই। মানে তার এসেন্সটা, নির্যাস আর সারেন্ডারের যে দলিল যেটা পাবলিকলি সই করা হয়েছে, এই দুটোতে কিন্তু কোনো পার্থক্য নাই। নিয়াজি স্পিভ্যাক সাহেবকে ফোন করে বলে যে আমি তোমার সাথে দেখা করতে আসতে চাই। রাও ফরমান আলীকে নিয়ে ফোন করে গিয়ে দেখা করে স্পিভ্যাক সাহেবের সাথে কনসাল জেনারেল, গিয়ে তারা এই সারেন্ডারের এই কাগজটা দেখায়। এটা একটা চিঠি আকারে এই দুইজন আবার সই করে তাকে দেয়। ওই স্পিভ্যাক সাহেব যেন এটা ভারতীয়দের সাথে কমিউনিকেট করে, অর্থাৎ এই পাকিস্তানিদের সাথে ভারতীয়দের সরাসরি কমিউনিকেশনটা ছিল না, কমিউনিকেশনটা করা হয় স্পিভ্যাক সাহেবের সাথে। স্পিভ্যাক এটা দিল্লিতে এবং ভারতের ইস্টার্ন কমান্ডে ওই চ্যানেলটা উনি ক্রিয়েট করেন। যেই চিঠি তারা নিয়ে গেছে সারেন্ডারের শর্তগুলো, সেখানেও এই জিনিসগুলো লেখা আছে যে কাদের কাদের নিরাপত্তা চায়, কাদের আত্মসমর্পণ করতে রাজি নিয়াজি। সেটা হলো ওই যে পাকিস্তানি ফোর্সের যারা পূর্ব পাকিস্তানে আটকা পড়ে গিয়েছিল যুদ্ধ করতে এসে, তার সাথে পূর্ব পাকিস্তানের যত প্যারামিলিটারি ফোর্সেস তারা ক্রিয়েট করেছে, রাজাকার, আল বদর, আল শামস, এবং যেসব সিভিলিয়ান যুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের সহায়তা করেছে। আরো একজনের চেয়েছে, যেটা হলো যেসব মানুষ 1947 সালের পরে পশ্চিম পাকিস্তান থেকে যেসব মানুষ পূর্ব পাকিস্তানে বসবাস করা শুরু করেছিল, ব্যবসা বাণিজ্য বিভিন্ন সূত্রে, এগুলো আমরা জানি। এই সবার নিরাপত্তা চেয়েছে এবং এই সবার পক্ষে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছে। সেইটা আপনারা ওই কাগজটা পড়লে পাবেন। আত্মসমর্পণের যে দলিল, এটা আমার ফেসবুকে আছে। আমার এই ভিডিওর এডিটরদের বলবো যে ওইটা একটা এডিট করার সময় কাগজটা দেখিয়ে দেওয়ার জন্য। এখন এই যে ফুয়াদ ছেলেটা
কষ্ট পায়, 71-এর 16 ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? সেই দিন তো এই ছেলের আইডিওলজিক্যাল ফাদার, রুহানি আব্বা যাই বলুন, নিয়াজি দলিলটা সই করেছে এবং যেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে আমি নিয়াজি এবং আমার ছেলে ফুয়াদ আমরা আত্মসমর্পণ করছি। আমি রূপকার্থে বলছি, ফুয়াদ তো একা না, এই যে শাহরিয়ার কিংবা গোলাম আজম কিংবা শফিক জামাতের সবাই তো সেদিন, যখন আপনার নিয়াজি যখন দলিলটা সই করে, এদের সবার রুহানি হাতটা তো নিয়াজির হাতের উপর লাগানো ছিল, হ্যাঁ, বসানো ছিল, সেই জায়গায় কিন্তু তারা সইটা করেছে। এখন বলুন তো এই অবস্থায় কেন ফুয়াদের মনে হবে যে 71 সালের 16 ডিসেম্বর কিংবা জেনারেলি 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানে ফুয়াদের বিজয় দিবস? ফুয়াদ তো এটা মনে করার কোনো কারণ নেই। আরেকটা জিনিস এখানে একটু বলি, এই যে সারেন্ডারের দলিলটা পড়ার পরে আমি যেটা দেখলাম, এইখানে একটা তর্ক, জামাত জঙ্গি এই তর্কগুলো তুলে যুদ্ধটাকে খাটো করার চেষ্টা করে বা আমাদের বিজয়টাকে খাটো করার চেষ্টা করে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এগুলো শক্তভাবে জবাব দিতে ভয় পাই বা লজ্জা পাই। সেটা কি? তর্কটা কি যে সারেন্ডারটা তো নিয়াজি করেছে জগজিৎ সিং অরোরার কাছে। জগজিৎ সিং অরোরা কি? উনি হলেন একজন লেফটেন্যান্ট জেনারেল, ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের প্রধান। এখন অরোরা সাহেব করলো কেন এইটা, যে কোনো বাংলাদেশি করলো না কেন, এটা নিয়ে নানান তর্ক করা হয়। এখানে দেখুন 2-3টা বিষয় আছে। প্রথম বিষয় হলো যে এখানে অনেক দলিল দস্তাবেজ আছে, এই দলিল দস্তাবেজের করে আমি ইয়ে করতে চাই না, লম্বা করতে চাই না। প্রথম কথা হলো যে নিয়াজিরা কোনো ফ্রিডম ফাইটার বা বাংলাদেশি যদি এই দলিল সই করতো, সে তখনই এটা সই করতে রাজি ছিল না। কেন ছিল না? ওদের মানে লজ্জা লাগছিল যে হ্যাঁ, পূর্ব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করবে। সুতরাং ইন্ডিয়ান জেনারেলের কাছে আত্মসমর্পণ করাকে নিয়াজি বেশি মর্যাদা থাকার মনে করেছে। তাহলে আমাদের স্বার্থটা কি ছিল? দ্রুত নিয়াজির সইটা গ্রহণ করা, নাকি আর এইটা নিয়ে আরো কিছুদিন দেরি করা? হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে একজন বাংলাদেশির কাছে সই করো। আলাপ আলোচনা করলেও সই করতো কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু তখন যে অবস্থা গিয়েছিল এবং রাও ফরমান আলী এবং নিয়াজি যে হন্তদন্ত হয়ে কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায়, টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম, ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যেই ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? 71-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে 24-এর 5ই আগস্ট। এরা এত আতঙ্কগ্রস্ত, যত দ্রুত পারুক সারেন্ডার করে ফেলতে চাচ্ছে এবং বলছে যে দেরি হলে অনেক বেশি মানুষ মেরে ফেলবে মুক্তি বাহিনী, এবং বেশি কিন্তু মারা পড়তো কিন্তু এই আল শামস আল বদর রাজাকার বাহিনী, এই জামাত বাহিনী কিন্তু। অর্থাৎ যদি এই আলোচনাটা চলতো, যেটা রাজাকাররা লজ্জিত করার চেষ্টা করে যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণ, ইন্ডিয়ানদের অবশ্য তাদের অন্য সাইকোলজি হয়তো এখানে কাজ করে, সেটা একটু পরে আসি, তাহলে হয়তো ফুয়াদরা বেঁচেই থাকতো না এই পৃথিবীতে। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ কাদের সিদ্দিকিরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে, তাদের রক্তে তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? হ্যাঁ, বাংলাদেশে যারা ছিল, একটা রাজাকার বেঁচে থাকতো যদি আর 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি এটা নিয়ে আলোচনা চলতো যে কার কাছে আত্মসমর্পণ করবে, একটাও বেঁচে থাকতো না। অর্থাৎ বেঁচে থাকলেও ধরেন 90% কিন্তু খতম হয়ে যেত। ফলে দ্রুত সারেন্ডারটা হয়ে যাওয়াতে কিন্তু রাজাকারগুলা বেঁচে গেছে, এটা ওদের সৌভাগ্য এবং ওদের খুশি থাকা উচিত যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণের যে শর্ত নিয়াজি দিয়েছিল সেটাকে চেঞ্জ করে একজন বাংলাদেশির কাছে আত্মসমর্পণ করার জন্য আরো যে দীর্ঘ আলোচনার দরকার হতো, সেইটা না হওয়াতে রাজাকারগুলা বেঁচে গেছে। এখানে কিন্তু ওদের লাভই হয়েছে। আর সারেন্ডারের ওই দলিলে দেখবেন এইখানে তর্কের কোনো অবকাশ নেই। সেখানে বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনীগুলি এবং তাদের সহযোগী বাহিনীগুলি, যেগুলো রাজাকার, আল বদর, আল শামস, তারা কাদের কাছে সমর্থন করছে? তারা সমর্থন করছে ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে। সুস্পষ্ট লেখা আছে ওখানে, ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে, যার কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। হতে পারে বাংলাদেশ বাহিনী আর ভারতীয় বাহিনী তখন মিত্র বাহিনীর কমান্ডার যে কোনো জায়গা থেকে হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কমান্ডার কে ছিল মিত্র বাহিনীর? আইজেনহাওয়ার, আমেরিকা তো সেই যুদ্ধে সহযোগী ছিল।
মূল পক্ষ তো ছিল ইংল্যান্ড অর্থাৎ ইউকে এবং জার্মানি। যদি আমরা মেইন প্রতিপক্ষ ধরি, একদিকে জার্মানি আর একদিকে ফ্রান্স, ইংল্যান্ড, আরো অনেক দেশ আছে, বাট এরাই তো মেইন। যদি একেবারে কঠিন প্রতিপক্ষ ধরি, ইংল্যান্ড বা ইউকে এবং জার্মানি, কিন্তু তাদের জেনারেল আইজেনহাওয়ার ছিল তাদের কমান্ডার। যাকে ইতিহাস আমি এখন হঠাৎ করে বলছি, একটু এদিক সেদিক থাকতে পারে, ওগুলো নিয়ে তর্ক করবেন না। কিন্তু মূল স্পিরিটটা হলো যে কাগজটাতে স্পষ্টভাবে লেখা আছে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী এবং তাদের পূর্ব পাকিস্তানি দোসররা আত্মসমর্পণ করছে। হ্যাঁ, এইখানেও যদি জিনিসটা এইভাবে লেখা থাকতো যে বাংলাদেশ বাহিনী এবং ভারতীয় বাহিনী, তাহলে হয়তো জিনিসটা রাজাকারদের এই তর্কের সুযোগ কি কমে আসতো, আমার মনে হয় না। ওইটা তখনও তো তারা তর্ক ধরতো, এখানে ভারত যেহেতু লেখা আছে। কিন্তু এইভাবে লেখা হয় না কেন? যারা লেখে তারাও এক ধরনের এগুলোতে একটু মানসিক বৈকল্য সবারই হয়, বা কি বলবো, এক ধরনের মানসিক টেনশন হয় এসব ফ্রেজিং করতে গিয়ে। আমরা যেটা দেখলাম এখানে, এবং এই দলিল ওখানে একটু ভাষাও ভুল আছে ইংরেজিতে, সেটা কোনো সমস্যা না। আরেকটা জিনিস এখানে দেখার বিষয়, সেটা হলো যে ভারতীয়রা পরবর্তীতে এটা শুধু যদি তাদের বিজয় হিসাবে কোথাও দেখিয়ে থাকে, আমি শুনেছি যে তারা এটাকে ওইভাবে বলে, শুনেছি, আমি জানি না, কিন্তু এইটা তো ভারতীয়দেরও কিন্তু উচিত নয়, কারণ তারা তো কাগজেই লিখেছে যে এটা বাংলাদেশি এবং ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডার অরোরা সাহেবের কাছে নিয়াজি সাহেব আত্মসমর্পণ করছে। ফলে আমরা যদি দলিলে দেখি, দলিলে কিন্তু কোনো সমস্যা নাই, দলিলে সুস্পষ্টভাবে বলেছে কার কাছে কারা এখানে আত্মসমর্পণ করছে। তাহলে আমাদের মূল আলোচনাটা কি করলাম, যে ফুয়াদের যে কলিজাটা জ্বলে তার কারণ হলো ফুয়াদ তো আত্মসমর্পণ করেছিল, আত্মসমর্পণ করে সে আবার ওইখান থেকে উঠে এসেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। আর ভারতীয়দের কাছে আত্মসমর্পণ বিষয়ক যে জটিলতা, সেটাও কিন্তু আমি একটু নিরসন করার চেষ্টা করলাম। যে বাংলাদেশে কি হামাসের উপস্থিতি কিনা, এই ব্যাপারটা আসলে ইন্ডিয়ার এনডিটিভি, প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির সাথে ইসরায়েলের কূটনীতিক যিনি ইন্ডিয়াতে আছেন, তার একটি কথায়, আপনারা সকলে জানেন ইরান কুয়েত যুদ্ধ, ইরান এবং ইরানে যে যুদ্ধ হচ্ছে এখন, ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধ, এটার কারণে এমনি সেই দেশে একটা মিডল ইস্টে পুরো আগুনময় অবস্থা। তার ভেতরে আপনার অলরেডি 6-7 মাস আগেই বলেছিল ইসরায়েল যে ইরানের পরে ধরবে পাকিস্তানকে, এটা সরাসরি কিন্তু নেতানিয়াহু বলেছিল। এরপর হঠাৎ করে গতকালকে তাদের কূটনীতিক বলল যে বাংলাদেশে হামাসের উপস্থিতি আছে বা ঘাঁটি আছে, যদিও কোনো প্রমাণ বা কিছুই হাজির করে নাই, হয়তো তারা এটা হাজির করার প্রয়োজন বোধ করে নাই, বা অন্য কোনো খেলা, আসলে কোথায় কি খেলা আছে জিও পলিটিক্সে, এই খেলাগুলো বোঝা বড়ই দুষ্কর। তো বাংলাদেশের পরিস্থিতি এমন কিছু ঘটনা, বাংলাদেশের ভেতরে এমন কিছু ঘটনা যা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গভীরভাবে আলোচিত হচ্ছে। আপনাদের নির্ঘাত মনে আছে 2024 সালের 7ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটা বড় ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ তৎকালীন সময়ে বিতর্কের জন্ম দিয়েছিল। ওই অনুষ্ঠানে হামাসের নেতা খালেদ কুদ্দুমি ও খালেদ মিশেল, পাকিস্তানের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি তাকি উসমান এবং পাকিস্তানের প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতা মৌলানা ফজলুর রহমান অংশ নেয়, এবং এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এটা সারা দেশে তখন ব্যাপক আলোচনা হয়, কেন এইসব ধর্মীয় উগ্রবাদী নেতারা আসবে। এরপরে আপনারা জানেন যে তেহরিকি তালিবান টিটিপির 2জন প্রভাবশালী নেতা এবং যারা মানে খুব প্রভাব পাকিস্তানে, তারা 2জনে আসে বাংলাদেশের বিভিন্ন বর্ডার অঞ্চল, বিভিন্ন মাদ্রাসা মসজিদে ঘুরে যান, যেটা নিয়েও তখন সমালোচনা হয়ে সরকার নিশ্চুপ ছিল। এছাড়া আফগানিস্তানের একজন মন্ত্রী পদমর্যাদার লোক, তিনি এসব বিভিন্ন মাদ্রাসায়, ঢাকা চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসায় ঘুরে যান, এটা নিয়েও চুপ ছিল, কোনো কথা কেউ বলে নাই। তো এদের এই উপস্থিতিটা কিন্তু একটা প্রশ্ন, বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি শুধুমাত্র একটা অনুষ্ঠানের আয়োজনের স্থান ছিল, নাকি এর পিছনে আরো কোনো বড় রাজনৈতিক কৌশল বা বার্তা বহন করছিল? কারণ সমালোচকদের মতে কি বলে, সমালোচকরা বলতেছে আন্তর্জাতিক বিতর্কিত বিভিন্ন রাজনৈতিক আদর্শিক গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে পড়লে তার কূটনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদী দেশের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। কারণ
এই মুহূর্তের যে রাজনীতিক, যে এশিয়া, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্টের যে রাজনৈতিক যে বলয় বা যে প্রভাব, যে উত্তেজনা চলছে, এটা কিন্তু কঠিন অবস্থা। একদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, চীন, রাশিয়া, ভারত পরস্পর মানে একজন আরেকজনের প্রতিদিন, একজন পারলে আরেকজনের টাইম মতো পাইলে খেয়া ফেলাবে, এই অবস্থা। তো এই বাস্তবতায় বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমাদের এই উন্নয়নশীল রাষ্ট্রে হঠাৎ করে এই ধরনের ব্যক্তিদের আগমন, আসা যাওয়া, মিটিং করা, এইটা কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে চোখে দেখে না, এটা চোখে দেখে না। আবার অনেকে মনে করে বাংলাদেশের অভ্যন্তরে এমন ব্যক্তিত্ব বা গোষ্ঠী প্রকাশ্য উপস্থিতি, যাদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে দেশকে বিতর্কিত করবে, ভবিষ্যতে দেশের ভাবমূর্তিকেও এবং কূটনীতির উপর প্রভাব বিস্তার করবে। আবার অন্য পক্ষ বলতেছে কি, ব্যক্তি সংগঠন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে তা রাষ্ট্রের আনুষ্ঠানিক নীতির প্রতিফলন নয়, মানে এরা করছে কিন্তু এতে রাষ্ট্রের কি করার আছে বা না, একটা রাষ্ট্র এভাবে করতে পারে না। কারণ একটা রাষ্ট্র চলতে হয় বহির্বিশ্বে আরও অনেকগুলো দেশের সাথে, জিও পলিটিক্স বুঝতে হয়, এগুলো সব বুঝতে হয়। এগুলো কোনো কিছুরই বালাই ছিল না 5ই আগস্টের পরে, যখন ইউনিসিও গভর্নমেন্ট আপনাদের মাথার উপরে এসে বসছে, এবং এগুলো সব কিছুর দায় দায়িত্ব কিন্তু ইউনুসকেই নিতে হবে, এবং বর্তমানও যদি কন্ট্রোল না করে বর্তমান সরকারকে নিতে হবে। আর এইসব ঘটনা বিচ্ছিন্ন না, এটা বৃহৎ একটা প্রতারণার অংশ হইতে পারে, যেটা আমি আগেই বলছি, সত্য, গুজব নাকি রাজনৈতিক প্রপাগান্ডা, এটা কিন্তু বিশাল জিনিস। এমনকি আমরা এমন একটা সময়ের দিকে আগায় যাইতেছি, এমন একটা অবস্থার মধ্যে বাংলাদেশটা আগায় যাচ্ছে, যেটা এখন আমাদের চতুর্দিকেই সমস্যা, সবার সাথে আমাদের সমস্যা, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করেন, এখানে এসে হামাস উপস্থিত হয়, এখানে এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা উপস্থিত হয়, এখানে এসে তেহরিক তালেবান উপস্থিত হয়, মানে একটা চরম খারাপ পরিস্থিতি। আর আমরা যদি ইতিহাস থেকে যদি শিক্ষা নেই, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। আজকে হয়তো ওদের অ্যাম্বাসেডার বা কূটনীতিক যিনি আছেন, উনি প্রমাণ দেন না, উনি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের নামটা নিয়েছেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, যেমন ইরাকে মাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন বা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, পারমাণবিক অস্ত্র আছে, এইসব বলে আক্রমণ হয়েছিল। আফগানিস্তানে আক্রমণ হয়েছে, সিরিয়াতে আক্রমণ হয়েছে, এখন ইরানে আক্রমণ হচ্ছে। এগুলো সব কিন্তু আগে প্লট তৈরি করা হয়, 2, 4, 5, 10 বছর ধরে প্লট তৈরি করা হয়। সেই প্লটকে আমরা পড়ছি কিনা? আমরা অলরেডি জানি যে বাংলাদেশের একটা অংশ, ভারতের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা ইহুদি রাষ্ট্র গঠন করা হবে বা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে, এরকম কথাগুলো কিন্তু শুনছি, এবং এটার গুঞ্জন আছে এদিক ওদিক। এই গুঞ্জনগুলো কিন্তু নতুন না, এগুলো আজকে 2 বছর ধরে আমরা কন্টিনিউয়াসলি শুনে যাচ্ছি। এদিকে পাকিস্তানি জাহাজ বাংলাদেশের পোর্টে আসতেছে উইদাউট এনি চেকিং, মাদ্রাসার ভিতরে পাকিস্তানি পিস্তল পাওয়া যাচ্ছে, মেড ইন পাকিস্তান লেখা গুলি সহ। এরপরে 5ই আগস্টের পরে এইভাবে থানা জ্বালায় দেওয়া, পোড়ায়া দেওয়া, পুলিশ হত্যা করা, সব কিছু কিন্তু হয়তো একটা রাজনৈতিক প্লট তৈরি করার একটা অংশ হইতে পারে। এরপর তো আপনাদের মৌলবাদীদেরই অত্যাচার আছে, মৌলবাদীদের সে আস্ফালন আছে। তো বাংলাদেশটা আসলে কোন পথে যাচ্ছে? এখন ইসরায়েলের পরবর্তীটাকে কি পাকিস্তানের সাথে বাংলাদেশও হয়ে যাবে কিনা, বা ওরা যদি একবার যদি বলে যে হামাস আছে এখানে, এবং এটা জানে সারা বিশ্ব, ইসরায়েল যা বলে তা বিশ্বাস করে, ইসরায়েলের কথা বিশ্বাস করে বা বাধ্য হয়। তা মোসাদ পৃথিবীর 1 নাম্বার 1 গোয়েন্দা সংস্থার মোসাদ, তাদের ইনফরমেশন ভুল হয় না, আজ পর্যন্ত কোথাও ভুল হইতে দেখিনি। তারা যখন এটা বলতেছে বা করতেছেন, ইসরায়েল কি আসলে এখানে, ইসরায়েল বা আমেরিকা কি খ্রিস্টান বা ইহুদি রাষ্ট্র গঠনের জন্য চিন্তা করছে, নাকি অন্য কোনো খেলা আছে, নাকি মায়ানমারের সেই আপনার আর্ট যেটা আছে, মায়ানমারের যেটা সবচেয়ে কস্টলি এবং যে সামগ্রীগুলো আছে, এগুলো উত্তোলনের জন্য এই ঘটনা কি হইতেছে তা বুঝি না, কিন্তু আমাদের ঠেলা দিল ইউনুস এবং এই জামায়াত। তারা, আপনারা জানেন যে হামাস আর জামাতের মধ্যে কিন্তু মিল আছে। হামাস হচ্ছে যে মুসলিম ব্রাদারহুডেরই একটা অংশ, আবার তাদেরকে সমর্থন করে কারা? এই জামাতে ইসলামরা। আসলে যে কোন দিকে দেশটা যাচ্ছে বা যাবে তা হয়তো সময় বলে দিবে। তবে এই কূটনীতিক বলা,
আজকে হয়তো উনি বলছে, কালকে আরো কয়েকজনে বলবে। আসলে এটা আমাদের জন্য যে একটা বিপদ সংকেত, এবং আমরা যে বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি সেটার দিকেই দৃষ্টি দিচ্ছে, সেটার দিকেই আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করে দিচ্ছে যে আপনি দেখতে থাকেন। সুতরাং চোখ কান খোলা রাখেন, দেখেন কি হয়। আসলে আমরা মনে হয় বিপদেই পড়ে গেলাম। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আগামী 3টি মাস খুবই ঝুঁকিপূর্ণ, অত্যন্ত চ্যালেঞ্জিং, প্রতিযোগিতামূলক, এবং তার জন্য এটা রীতিমতো অস্তিত্বের লড়াই। অবস্থাটা এরকম, বাঁচলে মানে গাজী, মরলে শহীদ। তিনি যদি 3টি মাস চমৎকারভাবে টিকে যান এবং চালাতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে এই সরকারের যে স্থিতিশীলতা এবং এই সরকারের যে টিকে যাওয়া, এটি অনেকটা সম্ভব হবে। কিন্তু 3 মাসে যদি তিনি ব্যর্থ হন, কিংবা ব্যর্থতার পথে এখন যেভাবে এগুচ্ছেন সেভাবে এগুতে থাকেন, তাহলে আর যাই হোক না কেন, ব্যক্তি হিসেবে তারেক রহমান সাহেব, তারপর তার পরিবার, তারপর তার দল এবং তার দলের সঙ্গে অন্যান্য যে সকল সাঙ্গপাঙ্গ, সাহায্যকারী, সহযোগী যারা জুটেছেন, সকলের জন্য এক বিভীষিকাময় দুর্নিবার বিপদ এবং বিপত্তি অপেক্ষা করছে। সেটা কেন এবং কিভাবে, একটা একটা করে আমি খুব ধীরে সুস্থে বলার চেষ্টা করব সংক্ষেপে। প্রথম কারণটা হলো প্রাকৃতিক। প্রাকৃতিক আপনি দেখুন যে কতগুলো পরিবার যাদের জীবনে দুর্ভোগ, দুর্দশা নিত্য নৈমিত্তিক, কতগুলো পরিবার, কতগুলো ব্যক্তি যাদের জীবনে হতাশা, অপমান, দুঃখ, দুর্দশা, এমনকি আরো মারাত্মক কিছু, এটি অহরহ ঘটে থাকে। এদের জন্ম হয় মূলত কষ্ট পাওয়ার জন্য। কোনো পাপ না করলেও কি করেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটা একটা প্রাকৃতিক বিষয়। তো সেই দিক থেকে আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহলে কিংবা বেগম খালেদা জিয়া, এদের জীবনের পুরোটা আপনি মূল্যায়ন করুন। আমরা এখন অনেকে বেগম জিয়াকে স্লোগান দিচ্ছি, কিন্তু তিনি তো জীবনের একটা বিরাট সময়, 17 বছর যে কষ্ট করেছেন, এটা পৃথিবীর কয়জন নারী এই কাজগুলো করেছে। কিংবা ধরুন এরশাদের জমানাতে তিনি পুরো 9টি বছর, এখানে 17 বছর বা 19 বছর, 111 থেকে এই পর্যন্ত 19 বছর তিনি যে কষ্ট করেছেন, আর 10 বছর এরশাদের জমানাতে, তো 10 আর 19, 29 বছর কন্টিনিউয়াসলি তিনি অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, কষ্ট পেয়েছেন। তার আগে তার স্বামীর মৃত্যু, যে বিভৎস মৃত্যু, এবং পরিবারটি যেভাবে অসহায় করে রেখে যাওয়া হয়েছে। অর্থ সংকট ছিল, দুটো, একটা বালক আর একটি কিশোর সন্তান। তাদেরকে নিয়ে এই বিধবা মহিলার জীবনের যে সংগ্রাম আছে, বলুন তো এই সংগ্রামের সঙ্গে আপনি তার আভিজাত্য, তার শিক্ষা, তার প্রাপ্তি, এগুলো মেলাতে পারবেন না। মনে হচ্ছে যে প্রাসাদ নন্দিনী প্রাসাদের মধ্যে বসে বন্দিনী হিসেবে কাঁদছেন। ওনার কষ্টগুলো, ওনার বেদনাগুলো যদি একত্রে করে দেওয়া হয়, এই কষ্ট আপনি রাস্তার যে একজন মুটে আছে, মজুর আছে, যিনি ইটের ভাটায় কাজ করেন আর সেই ইটের চুল্লির পাশে ঘুমিয়ে যান না খেয়ে, তাকেও যদি বলা হয় তুমি এই কষ্টগুলো নাও, কষ্টগুলো নেওয়ার পরে প্রধানমন্ত্রীর চেয়ারে বসো, রাজি হবেন না। এরপরে আসেন জিয়াউর রহমান সাহেব, সব কথা বাদ দেন। তিনি খালেদ মোশাররফের জমানাতে গ্রেপ্তার হলেন। ওই সময়টি তার বন্দি জীবন। পরবর্তীতে ক্ষমতা আরোহণ করার পরে আনুমানিক প্রায় 100-র মতো কূ হয়েছে, গোপন এবং প্রকাশ্যে। এর মধ্যে অন্তত 40টি কূ তিনি দমন করেছেন।
এর প্রতিটা সময় এই খবর যখন আসছে, তার হৃদয় এবং মন মানসিকতার মধ্যে যে ভয়, আতঙ্ক, ঘৃণা, অনিশ্চয়তা তৈরি হয়েছে, এ জীবন কারো কাম্য নয়। এরপর তিনি যেভাবে তাকে মারা হয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে লাশ। আপনাদের মধ্যে কে বলেন তো রাজি হবেন যে 3.5 বছর আপনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতার পর চট্টগ্রাম সার্কিট হাউসে আপনাকে ওভাবে জিয়াউর রহমানের মতো ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে? এরকম ঘোষণা দিয়ে বাংলাদেশে একজন লোক আপনি পাবেন? কেউ পাবেন না, কেউ যাবে না। এখন তারেক রহমান সাহেবের জীবনে আসেন। তিনি কিশোর বয়সে পিতা হারিয়েছেন। তার মায়ের দুর্ভোগ এবং দুর্দশা চাক্ষুষ তিনি দেখেছেন, এবং কোনো সন্তানই তার পিতামাতার এই দুঃখ কষ্ট ধারণ করলে তার স্বাভাবিক মনোবিকাশ হয় না। এরপর তার নিজের উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, এবং তিনি 18-19 বছর এক্সাইলে দেশের বাইরে ছিলেন। কাজে আপনি চিন্তা করুন, এই জিয়া পরিবারের উপরে যে সকল গ্রহ নক্ষত্রের নড়াচড়া হচ্ছে, এটাকে আপনার প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য সামনে আনতে হবে, যে এই প্রাকৃতিক বৈশিষ্ট্যকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কোন কর্ম দ্বারা, কোন জাদু দ্বারা, কোন মন্ত্র দ্বারা। এই বিষয়গুলো পৃথিবীর তাবৎ ধর্মে এ সকল বিষয় যখন ঘটনা ঘটে, তখন সেখানে প্রতিবিধান আছে। অল অফ দ্য ফিলসফি, পৃথিবীর এমন কোনো দর্শন শাস্ত্র নেই এই প্রকৃতির এই লীলা খেলাকে অস্বীকার করতে পারে, এমন কোনো ধর্ম নেই অস্বীকার করতে পেরেছে। আর এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যে কর্মকাণ্ড যা কিছু আছে, তার একটি সিঙ্গেল নমুনা বিএনপি বা তার দলের লোকজনের মধ্যে নেই। ফলে প্রথম কাজ হলো তারেক রহমান সাহেবের যে গ্রহ এবং নক্ষত্র, এই গ্রহ নক্ষত্র প্রাকৃতিক নিয়মে স্বাভাবিক অবস্থায় নেই। এই গেল এক। 2 নম্বর হলো যে আমাদের দেশের প্রাকৃতিক যে সময়, জুন, জুলাই, আগস্ট, এই 3টি মাস আমাদের দেশে বহু দুর্ঘটনা ঘটে। ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল, ফসল হানি, মানুষের মন খারাপ, প্রকৃতি বিরূপ পরিস্থিতি সব মিলিয়ে এই সময়টিতে যে সকল দুর্ঘটনা ঘটে, এটার চূড়ান্ত একটা ফলাফল হয় সেপ্টেম্বর মাসে। কাজেই এই যে তারেক রহমান সাহেবের এখন যে সময় জুন মাস যাচ্ছে, জুন, জুলাই, আগস্ট, এই 3টি মাসের যা কিছু কর্ম এটি সেপ্টেম্বর মাসে আপনারা দেখতে পাবেন। আপনি যদি শেখ হাসিনার জীবন দেখেন, একই ঘটনা ঘটেছে। আপনি যদি জিয়াউর রহমানের ঘটনা দেখেন, এরশাদের ঘটনা দেখেন, তারপর খন্দকার মোশতাকের ঘটনা দেখেন, সবই কিন্তু জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের শেষ সবকিছু। তো সেই দিক থেকে এই যে আগামী 3টি মাস দেশের অর্থনীতি, বাজেট, ট্যাক্স কালেকশন, ফরেন রিলেশন, বিদেশের সাথে বন্ধুত্ব করা, সরকারি স্থিতিশীলতা, আমলাতন্ত্রের উপর, রাষ্ট্রতন্ত্রের উপর প্রভাব বিস্তার করা, সব কিছু নিয়ন্ত্রণে আনা, জনগণের কল্যাণ সাধন করা, জনগণকে সরকারের পক্ষে নিয়ে আসা, প্রতিদ্বন্দ্বীদের মনে ভয় সৃষ্টি করা, আর প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে সহনশীল সম্পর্ক। আচ্ছা বলেন তো, একটা উপকরণ জনাব তারেক রহমান সাহেবের পক্ষে আছে? সরকারের 4 মাসে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে কি কৌশলগত সম্পর্ক স্থাপন করা গিয়েছে? আগামী 3 মাসে করা যাবে তার কোনো নমুনা আছে? প্রশ্নই আসে না। তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন, মালয়েশিয়াতে যেখানে বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে কোনো রকম প্রোটোকল ছাড়া চলে এসেছেন, তো সেই দেশে তারেক রহমান সাহেব যাচ্ছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্কটা লেনা দেনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হলো যে 2001 থেকে 2006 সালে যখন তারেক রহমান সাহেব ক্ষমতাধর ছিলেন, তখন মালয়েশিয়াতে তার বিনিয়োগ নিয়ে, তার অর্থ নিয়ে নানা রকম কথাবার্তা ছিল। বিএনপির অনেক প্রভাবশালী নেতা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছিলেন। মালয়েশিয়াতে বাংলাদেশিদের, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তাদের ফান্ড ট্রান্সফার করা, থাকা, ব্যবসা বাণিজ্য করা, সম্পত্তি ক্রয় করা, এটার একটা স্বর্গরাজ্য। আরাফাত রহমান কোকো সেখানে ছিলেন, তার স্ত্রী এবং সন্তানেরা সেখানেই লালিত পালিত হয়েছেন এবং এখনও সম্ভবত সেখানেই আছেন।
তো সেই মালয়েশিয়াতে তিনি যাচ্ছেন, সেটি কি তার ব্যক্তিগত সফর, রাষ্ট্রীয় সফর, লোক দেখানো সফর, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধুর সঙ্গে যে কোনো একটা সমঝোতা বোঝাপড়া? এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এই মালয়েশিয়াকে টার্গেট করেই একটি ম্যান পাওয়ার লাইসেন্স করেছিলেন। তো সেই ম্যান পাওয়ার লাইসেন্সটি এখনও বহাল আছে, কিন্তু ইউনূস সাহেবের ক্ষমতায় চলে যাওয়ার পর মালয়েশিয়াতে একটা লোকও পাঠানো যাচ্ছে না, এখনো পর্যন্ত সেটি অ্যাপ্রুভ করেনি। তো মালয়েশিয়াতে যদি লোক পাঠাতে হয়, তাহলে কি আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী, তার কোনো অনুরোধ আছে, নির্দেশনা আছে, সাজেশন আছে ইউনূসের ব্যাপারে? সেটা কিভাবে জনাব তারেক রহমান সাহেব সামঞ্জস্য করবেন, এবং সেখান থেকে তিনি সরাসরি যাবেন বেইজিংয়ে। আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, যে কোঅপারেশন, সেই কোঅপারেশনটি মাথার উপর রেখে বেইজিংয়ে যাওয়াটাই মানে আমার কাছে ওয়াইজ মনে হচ্ছে না। কোনোভাবে খলিল রহমান বলেন, বাংলাদেশে এমন কোনো কূটনীতিবিদ নেই যে আমেরিকার এই যাকে বলা হয় চুক্তিটা মাথায় নিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন এবং বেইজিংয়ের প্রাইভেট এবং পাবলিক ফান্ড বাংলাদেশে আনবেন। এটি শুয়ের পেছন দিয়ে উঠ ঢোকার মতো অসম্ভব একটি ঘটনা। কাজে বেইজিং যাওয়ার আগে তাকে দুটো বিষয়ের সিদ্ধান্ত নিতে হতো বা হবে। এক, আমেরিকার সঙ্গে থাকবেন, বেইজিংয়ের সঙ্গে জাস্ট ফরমাল, আর আমেরিকাকে তালাক দিয়ে বেইজিংয়ের কৌশলগত বন্ধুত্ব হবেন বা বন্ধুত্ব শুরু করবেন বেইজিংয়ের সঙ্গে। আগামী 3 মাসে তিনি বা তার সরকার এরকম একটি গুরুতর সম্পর্ক স্থাপন করবেন, রিলেশন করবেন বা যা কিছু করবেন, এটা অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে ভারতের কূটনীতি তো আছেই। অন্যদিকে আওয়ামী লীগ, জামাত, বামপন্থী রাজনৈতিক দলগুলো, এমনকি সেই যে 2001 সন থেকে 2006 সন পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে বাংলা ভাই, যেভাবে শায়ক আব্দুর রহমান, যেভাবে আনসারুল্লাহ বাংলা টিম, তারা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছিল, সেটা এই জমানাতেও ইউনূস জমানার চেয়ে বেশি চলছে, কিন্তু তারা রাগ করছে না। ইউনূস জমানাতে তারা খোলস ছেড়ে বের হয়ে এসেছিল। আপনি হিজবুত তাহরিরকে দেখা যেত, তারা প্রকাশ্যে তাদের কাজকর্ম চালাতো, এবং প্রশাসন রাষ্ট্রযন্ত্রে অনেক হিজবুত তাহরির লোক এখনও আছে। ইউনূস জমানাতে তারা ওপেন হয়েছিল, মনে করা হতো তারা আসলে জামাতের লোক, কিন্তু বেসিক্যালি নট, তারা হিজবুত তাহরির লোক। ইটসে গোপন একটা সংগঠন, অত্যন্ত শক্তিশালী। এই সংগঠনটি গত 4 মাসে তারেক রহমানের জমানাতে একেবারে নিশ্চুপ হয়ে আছে, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস আগের চেয়ে আরও বেশি করে চলছে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর মিস্টার রহমান। তো মিস্টার রহমান মানে তারেক রহমান, তিনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর মধ্যে মেধার ধারাবাহিকতা, এগুলোর পরিবর্তে চমক বেশি দেখা যাচ্ছে। তিনি এখানে রাষ্ট্রসত্তার যে অস্তিত্ব, বিএনপির যে অগ্রযাত্রা, এগুলোর চাইতে চমক সৃষ্টি করা, নিজে গাড়ি ড্রাইভ করা, মিডিয়াতে বারবার আসা, এবং যে কোনো কারণে তার কন্যার, তার স্ত্রী, তাদের প্রশংসা, তাদের ইতিবাচক গুণগান মানুষ করুক এবং সেই জিনিসগুলো সামনে আসুক, এই কাজগুলো সরকার বা রাষ্ট্র যুগপৎভাবে করছে। জাইমা রহমান খেলছেন, বাম পা দিয়ে গোল করছেন, এটাকে ভাইরাল করা হচ্ছে কেন? সরকারকে জানে না যে এদেশে একটি উগ্রবাদ গড়ে উঠেছে, এদেশে একটি জঙ্গিবাদ গড়ে উঠেছে, এদেশে নারীদেরকে অবগুণ্ঠনধারী করার জন্য একটা বিরাট শক্তিশালী চক্র কাজ করছে। সেখানে জাইমা রহমান এবং জুবাইদা রহমানকে সামনে আনা, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে, একটা মডারেট সোসাইটি গঠন না করে, এটা তারেক রহমান সাহেবের পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। কেন তিনি সেই কাজগুলো করছেন? 2 নম্বর হলো তিনি গাড়ি চালাচ্ছেন, বেল্ট বেঁধে নিজে নিজে গাড়ি চালাচ্ছেন। ইটস এ ডেঞ্জারাস গেম, মারাত্মক ডেঞ্জারাস গেম বাংলাদেশের মতো জায়গাতে। কেন তিনি এই কাজগুলো করছেন? কেন তার গাড়ি চালানোর শখ? তিনি তো 2001 থেকে 6 পর্যন্ত অনেক গাড়ি চালিয়েছেন, ইংল্যান্ডে অনেক গাড়ি চালিয়েছেন। গাড়ি চালানো তার একটা প্যাশন, তার একটা ফ্যাশন, ভালো গাড়ি তার পছন্দ, এটা আমরা সবাই জানি। কিন্তু রাষ্ট্র পরিচালনার স্বার্থে এই বিষয়গুলোকে একটু বাদ দেওয়া যায় না? এই গাড়ি চালানোটাকে একটু বাদ দেওয়া যায় না? এটা তার ব্যক্তিত্ব নষ্ট করছে। তাকে মানে অনেকে টিটকারির
বিষয়বস্তু বানিয়ে ফেলছে এবং তার যে পুরো প্রোটোকল এবং তার বিধি ব্যবস্থাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। কাজে তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি গাড়ি চালাবেন না রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি বিমানে বসে ফাইল দেখবেন, গাড়িতে বসে ফাইল দেখবেন, প্রত্যেকটি মুহূর্তে তার একটা মুভিং স্টেশন থাকে, কিন্তু তিনি যদি নিজে ড্রাইভ করেন, ড্রাইভিং সিটে থাকেন, ওই সময়টাতে তার আসলে ড্রাইভিং ছাড়া অন্য কোনো চিন্তা করা যায় না। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ড্রাইভিং এমন একটা বিষয় যাদের মাল্টি ডাইমেনশনাল চিন্তা থাকে, বহুমুখী চিন্তা থাকে, একসাথে 10টা চিন্তা যারা করে তারা কোনোদিন গাড়ি ড্রাইভ করে না, করতে পারে না। আর যারা ড্রাইভার বা গাড়ি চালায় বা খুব দক্ষ গাড়ি চালায় তারা একটা নির্দিষ্ট দিকে কনসেন্ট্রেট থাকতে পারেন আর দুনিয়ার অন্য কোনো চিন্তা বা 2-3টা চিন্তা একসাথে করতে পারেন না। ইট মিনস তারেক রহমান সাহেব একসাথে 3-4টা চিন্তা, 3-4টা সমস্যার সম্ভাবনা একসাথে তিনি করতে পারেন না। এটা তার ড্রাইভিংয়ে তিনি যত বেশি নিজেকে এক্সপার্ট দেখাবেন তত এই জিনিসটা প্রমাণ হবে। তিনি কি সেটা জানেন? তো এই যে যা কিছু হচ্ছে সব কিছুই আগামী 3 মাসের মধ্যে একটা সেটেলমেন্টে চলে আসবে এবং সেই সেটেলমেন্টটা আমাদের কারোর জন্য সহজ নয়। অনেক কিছু ট্রান্সফর্ম হচ্ছে, অনেক কিছু ধূমায়িত হচ্ছে, অনেক কিছুর রসায়ন তৈরি হচ্ছে সামনে, পেছনে, পর্দার আড়ালে, আকাশে, বাতাসে, নদী, সমুদ্রে, পাহাড়ে, সব জায়গাতে। এটা কোনো ছেলে খেলা নয়। আশা করি সরকারি যারা কর্তা ব্যক্তি রয়েছেন, গবেষক রয়েছেন, দার্শনিক রয়েছেন, চিন্তাবিদ রয়েছেন, অর্থনীতিবিদ রয়েছেন, আমার সে বহু পণ্ডিত, কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকলে, ক্ষমতার মধ্যে থাকলে অনেক জিনিস বোঝা যায় না, যেটা আমরা দূর থেকে বুঝতে পারি কম বুদ্ধি থাকা সত্ত্বেও। বিষয়গুলো তারা যদি চিন্তা করেন তাহলে আমাদের সবার জন্য কল্যাণকর।